প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। বিপন্ন মানবতাকে বাঁচাবার জন্যে ত্রাণ, ঔষধ সামগ্রী, অন্যান্য জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে গাজার পথে ছিল গ্লোবাল সুমুড ফ্লোটিলা। গত মঙ্গলবার 30 সেপ্টেম্বর ইটালির ওটান্ট্রা থেকে সেই ফ্লোটিলার একটি জাহাজে সহযাত্রী হয়েছিলেন আমাদের বিশ্ববিখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম এবং মানবাধিকার কর্মী। গত মঙ্গলবারের কথা বলছি, 30 সেপ্টেম্বর ইটালির ওটান্ট্রা থেকে তিনি একটি জাহাজে উঠেছিলেন, আর তার সেই জাহাজটির নাম ছিল কনশন্স। সেই থেকে আন্তর্জাতিক কাভারেজ পেয়েছে শহীদুল আলম এবং আরও অন্যেরা। এবং গতকাল শহীদুল আলম আমাদের দুটো স্টেটাস দিয়ে তার সর্বশেষ অবস্থা জানিয়েছিলেন। তো প্রিয় দর্শক, গাজায় কি হচ্ছে, গাজার ইতিহাস আসলে এই এপিসোডে বলছি না, সেটি আমার উদ্দেশ্যও না। তো 2021 অক্টোবরে হামাস ইসরায়েলে আক্রমণ করেছিলেন হামাসের সদস্যরা, এবং 250-র মতো ইসরায়েলি বাসিন্দাকে জিম্মি করে গাজায় এনে রেখেছিলেন। সেই থেকে নেতানিয়াহু এবং তার জায়নবাদী মিলিটারি গাজায় যেই মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে এবং যেই খুন খারাপি চালিয়েছে, এই পর্যন্ত 70,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। নিরীহ শিশু, নারী, পুরুষ সবাইকে হত্যা করা হয়েছে, তারাও সিভিলিয়ান সবাই, 70,000-এর বেশি। এবং এইটি আসল সংখ্যা না, আসলে আসল সংখ্যা কয়েক লাখ হতে পারে। জাস্ট হত্যা করেছে, বম্বিং করেছে, নির্বিচারে গুলি করেছে। সেই 2023-এর অক্টোবর থেকে নির্বিচারে মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে। তো সেই বিষয়ে বিস্তারিত এখানে বলবো না, শুধু বলছি গ্লোবাল সুমুড ফ্লোটিলা নিয়ে। তো আমরা কয়েকদিন থেকে এই টার্মটি শুনছি, গ্লোবাল সুমুড ফ্লোটিলা। এই টার্মটি আসলে কি বোঝাচ্ছে এগুলো? তো গ্লোবাল তো আমরা বুঝি বৈশ্বিক কোনো কিছুকে আমরা গ্লোবাল বলি। সুমুড কথাটি একটি আরাবিয়ান শব্দ, আর সুমুড মানে হলো অবিচলতা বা দৃঢ়তা। কোনো কিছু করবার জন্যে খুব উচ্চ পর্যায়ের মনোবলকে বলা হয় সুমুড, আরবি ভাষার একটি শব্দ। আর ফ্লোটিলা শব্দের মানে হলো একটি বেসরকারি জাহাজের, সামরিক না, বেসামরিক জাহাজের একটি ফ্লিটকে ফ্লোটিলা বলা হয়। তো গ্লোবাল সুমুড ফ্লোটিলা একটি সিভিলিয়ানদের কোয়ালিশন, বিশ্বব্যাপী মানবাধিকার কর্মী, আইনজীবী, বিজ্ঞানী, শিল্পী, এদের একটি সংগঠন। এবং এই সংগঠনটি 2025-এই গঠিত হয়েছে, এই বছরের মাঝামাঝি। আর এরা এই প্রতীকী ত্রাণ, ঔষধ, জীবন রক্ষাকারী উপকরণ নিয়ে গাজাবাসীকে রক্ষা করবার জন্যে ইটালি, স্পেন এবং টিউনিজিয়ার বিভিন্ন বন্দর থেকে 500-র মতো মানবাধিকার কর্মী রওনা হয়েছেন। তাদের নিজস্ব পেশাগত পরিচয় আছে, বাট এই মুহূর্তে সবচেয়ে বড় পরিচয় হলো তারা সবাই মানবাধিকার কর্মী, যেমন আমাদের শহীদুল আলম। তো পৃথিবীর 44টি দেশ থেকে 500 মানবাধিকার কর্মী এই গ্লোবাল সুমুড ফ্লোটিলায় রওনা হয়েছেন গাজার উদ্দেশ্যে, এবং তারা গাজায় পৌঁছেও গিয়েছেন সেই সব জাহাজগুলো নিয়ে। কিন্তু ইসরায়েলি জলদস্যুরা আক্রমণ করেছে তাদের উপর, নেতানিয়াহুর বাহিনী আক্রমণ করেছে এবং তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে 500-র মতো লোক আছেন। আর আমাদের বাংলাদেশের 2জন, আমরা আগে জেনেছিলাম গতকাল পর্যন্ত যে আমাদের শহীদুল আলমই শুধু আছেন সেখানে, যিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন নিজ উদ্যোগে, জীবনের ঝুঁকি নিয়ে। আর আজই জানতে পারলাম যে সেখানে আরেকজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেডি যুক্ত হয়েছেন, আর তার নাম হলো রুহি লোরেন আক্তার। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী এবং ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞ, রুহি লোরেন আক্তার। তো এই 2জন নানাভাবে আমাদের গর্বিত করেছেন, বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ গাজাবাসীদের সঙ্গে যা হচ্ছিল, বলতে গেলে সারা পৃথিবীতে তাকিয়ে দেখছিল। ইদানিং এসে তথাকথিত সুপার পাওয়ারগুলো, ইউরোপিয়ান শক্তিগুলো, তারা এসে ইদানিং কেউ কেউ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তারা গাজায় যে নির্বিচার মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছে নেতানিয়াহুর নেতৃত্বে এবং নির্দেশনায়, সেটির নিন্দা করছেন, ত্রাণ পাঠাবার ব্যাপারে তাগিদ দিচ্ছেন, ইসরায়েলের উপর হালকা হলেও চাপ সৃষ্টি করছেন, অন্তত লোক দেখানো হলেও। আগে তারা কিছুই করেননি,
চুপচাপ শুধু তামাশা দেখেছেন। সারা পৃথিবী আসলে গাজাবাসীকে ভুলে গিয়েছে। সারা পৃথিবী তাকিয়ে দেখেছে সেখানে কিভাবে হাজার হাজার মানুষ, নারী, শিশু, নিরীহ মানুষগুলো মৃত্যুবরণ করেছে দিনের পর দিন। তো এখন এই বিষয়টি, এটি কোনো সামরিক জোট না, যেটা আমি আগেই বলেছিলাম, সিভিলিয়ানদের একটি কোয়ালিশন এবং মানবাধিকার কর্মীদের বিশেষভাবে। তো এরা যে গাজায় যাওয়ার চেষ্টা করছে, এটির ইম্প্যাক্ট কি, তারা গাজায় গেলে কি হবে? তো এইটির আসলে একটি প্রতীকী ইম্প্যাক্ট রয়েছে। যদিও তারা খুব বেশি ত্রাণ সেখানে নিয়ে যেতে পারবেন, গাজায় যে পরিমাণ লোক সংখ্যা আছে সেখানে এই ত্রাণ, এই কয়েকটি জাহাজের সেখানে নিয়ে যাওয়া, সেটি তেমন কোনো কাজে যে আসবে এরকম না। বাট এটি একটি প্রতীকী বিষয়, এই জন্যে প্রতীকী এবং সেটি ইম্প্যাক্টফুল যে ইসরায়েল নৌ নিষেধাজ্ঞা জারি রেখেছে, একটি ব্লকেড আছে, যে জন্যে সেখানে নৌপথে কোনো সাহায্য সহযোগিতা ত্রাণ যেতে পারছে না। তো সেই নৌ নিষেধাজ্ঞা ভঙ্গ করা মূলত এই গ্লোবাল সমুড ফ্লোটিলার উদ্দেশ্য। আর এতে করে জীবনের ঝুঁকিও আছে, যেমনটি বলছিলাম যে ইসরায়েলি জলদস্যুরা আক্রমণ করেছে সেই জাহাজগুলোর উপর। প্রথম দিকের সামনের যে জাহাজটি আছে, গতকাল আমরা জেনেছিলাম শহীদুল আলমের স্টেটাসে, দুটি স্টেটাস তিনি দিয়েছিলেন গতকাল, সেই জাহাজ থেকে, ফ্লোটিলা থেকে, তার নিজস্ব জাহাজ যেটিতে তিনি ছিলেন, যেহেতু এটি জাহাজের একটি বহর, আর জাহাজের বহরকে ফ্লোটিলা বলা হয়, তার যে জাহাজটি কনশন্স, সেখান থেকে তিনি দুবার স্টেটাস দিয়েছিলেন, সকাল 10টার দিকে একবার, দুপুর 2:15টার দিকে আরেকবার। তো দুটো স্টেটাস থেকে আমরা তার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পেরেছিলাম যে জাহাজগুলো এবং এই পুরো ফ্লোটিলা সমুদ্র ঝড়ের কবলে পড়েছে। আবহাওয়া ছিল খুব খারাপ, সমুদ্র ছিল উত্তাল, তারা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে গিয়ে পৌঁছেছেন এবং তাদের প্রথম যে জাহাজটি আলমা, সেই জাহাজে ইসরায়েলি জলদস্যুরা হামলা করেছিল, সেই খবর তারা পেয়েছেন। বাট তারা দমে যাননি, তারা সামনের দিকে অগ্রসর হয়েছেন, তারা তাদের অগ্রগতি থামিয়ে দেননি, তারা চলেছেন সামনে। এই জন্যই বোধহয় এই শব্দটি ব্যবহার করা হয়েছে, গ্লোবাল সমুড ফ্লোটিলা। সমুড মানে অবিচলতা, আমি আগেই বলেছিলাম, অটলতা, যে তারা কোনো কারণে দমবেন না, তারা গাজা পর্যন্ত গিয়ে পৌঁছবেন এবং তারা শেষ চেষ্টা চালাবেন। তারা সঙ্গে করে যা যা নিয়ে গিয়েছেন, যতটা অপ্রতুল হোক না কেন, কম হোক না কেন, যতটুকু সাহায্য সামগ্রী তারা নিয়ে গিয়েছেন, খাবার এবং ঔষধ, সেগুলো তারা গাজাবাসীর কাছে পৌঁছে দেবেন। তো তারা এখনও অবিচল আছেন তাদের চেষ্টায়, তাদের উদ্দেশ্যে, এবং অনেকে গ্রেপ্তার হয়ে গেছেন, ইসরায়েলি বাহিনী তাদের গ্রেপ্তার করেছে। তো তাদের সর্বশেষ পরিস্থিতি এখন পর্যন্ত কি, তাদের ভাগ্যে কি আছে আমরা জানি না, কিন্তু জীবনের ঝুঁকি কিন্তু তারা সবাই নিয়েছেন। সেই 500 মানবাধিকার কর্মীর মধ্যে আমাদের দুজন, আবারও বলছি, শহীদুল আলম এবং রুহি লরেন আক্তার। তো এই দুজন মানুষের জন্য আমাদের অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, তাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই। এবং তারা, আমরা পারিনি, বাংলাদেশ থেকে আর কেউ আমরা পারিনি, জীবনের ঝুঁকি নিতে পারিনি আমরা, বা চাইনি। এই দুজন মানুষ জীবনের ঝুঁকি নিয়েছেন এবং তারা অনেক গুণী মানুষ। এর মধ্যে শহীদুল আলমের তো যথেষ্ট বয়স হয়েছে, বয়স্কেও তিনি কাউন্ট করেননি, বিবেচনা আনেননি। শহীদুল আলম সম্পর্কে আমরা অনেকেই বোধহয় জানি, ইন কেস তিনি কিন্তু অনেকেই তাকে আলোকচিত্রী হিসাবে জানেন, প্রিয় দর্শক। বাট এইটি কিন্তু তার মূল পরিচয় না। তিনি মূলত কেমিস্ট্রিতে পিএইচডিধারী একজন লোক, এবং যিনি পৃথিবী বিখ্যাত দুটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, ভিজিটিং প্রফেসর। একটি হলো ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড যুক্তরাজ্যে, আরেকটি হলো রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেটি অস্ট্রেলিয়ায়, সেখানেও তিনি ভিজিটিং প্রফেসর। এই দুটো বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ান। তিনি অসংখ্য লেখালেখি আছে তার বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে, ম্যাগাজিনে, এবং তিনি অত্যন্ত ইম্প্যাক্টফুল। সারা পৃথিবীতে তার একটি আলাদা রকমের ইম্প্যাক্ট আছে। মানবাধিকার কর্মী হিসেবে তিনি অন্য উচ্চতার একজন মানুষ, এবং টাইম ম্যাগাজিন 2018-তে তাকে ম্যান অব দ্য ইয়ার ঘোষণা করেছে। এবং তার লেখা ফটোগ্রাফির উপর একটি বই, মাই জার্নি অ্যাজ আ উইটনেস, লাইফ ম্যাগাজিন এটিকে বলেছে এই যাবৎকালে ফটোগ্রাফির উপর লেখা পৃথিবীতে শ্রেষ্ঠ বই। তো এই গুণী মানুষটি হাসিনার আমলে নির্যাতিত হয়েছিলেন। আল জাজিরার জন্য একটি রিপোর্ট করেছিলেন, তিনি লাইভ রিপোর্ট করেছিলেন ঢাকার রাস্তার থেকে। 2018-তে, প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ছাত্র জনতার উপর আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তার বাহিনী দিয়ে কীভাবে নির্যাতন চালাচ্ছিলেন। তো ঠিক সেই সময়টিতে শহীদুল আলম রাস্তায় দাঁড়িয়ে লাইভ রিপোর্ট করছিলেন আল জাজিরার জন্য। এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়, নির্যাতন করা হয়, এবং সারা পৃথিবীর মানবাধিকার কর্মীরা, সারা পৃথিবীর মিডিয়া কর্মীরা, সারা পৃথিবী থেকে বুদ্ধিজীবীরা হাসিনার উপর চাপ সৃষ্টি করেন তাকে ছেড়ে দেওয়ার জন্য, এবং হাসিনা বাধ্য হন তাকে ছেড়ে দিতে। বাট তিনি নির্যাতিত হন হাসিনার দ্বারা। তো মানবতার পক্ষে একটি উচ্চ কণ্ঠ, একটি শক্তি শহীদুল আলম, এবং আমরা তাকে নিয়ে গর্বিত হতে পারি। তিনি বাংলাদেশকে গর্বিত করেছেন, আমাদের গর্বিত করেছেন, মানবতার পক্ষে গাজাবাসীদের পাশে দাঁড়িয়ে।
বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়ে। এবং আমরা রুহি লোরেন আক্তারকেও শ্রদ্ধা জানাচ্ছি, যদিও তিনি বাংলাদেশি ব্রিটিশ নাগরিক, বাট বাংলাদেশি বংশোদ্ভূত, তো সেভাবে তিনি আমাদের সম্মানিত করেছেন। তো এই দুজন গুণী মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসার, আমি ব্যক্তিগতভাবে আমি কোনো কার্পণ্য করতে চাচ্ছি না, আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা এবং ভালোবাসা তাদের জন্য থাকবে। এবং তারা নিরাপদে যে উদ্দেশ্যে গিয়েছেন, উদ্দেশ্য সফল হোক, তারা ত্রাণ এবং অন্যান্য সামগ্রী ঠিকঠাক মতো গাজাবাসীর কাছে দিয়ে আসতে পারবেন আশা করছি। এবং তাদের এই প্রতীকী জার্নি, এই চেষ্টা সারা পৃথিবীতে মানুষকে আলোড়িত করেছে। ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে যখনই যখনই তাদের এই ফ্লোটিলায় হামলা করেছে ইসরায়েলি জলদস্যুরা এবং নেতানিয়াহুর বাহিনী, পৃথিবীর বিভিন্ন দেশে, আগেই বলেছিলাম 44টি দেশ থেকে সেখানে মানবাধিকার কর্মীরা গিয়েছেন, বিভিন্ন দেশে ইতিমধ্যে মিছিল হয়েছে, প্রতিবাদ জানানো হচ্ছে সবগুলো দেশ থেকে প্রায় তাদের উপর যে হামলা হয়েছে সেই জন্যে। এবং নতুন করে ইসরায়েলি জায়নিস্টদের, তারা কতটা নৃশংস, তারা কতটা খারাপ মানবাধিকার কর্মীদের যারা আক্রমণ করে, এবং যারা এই ইসরায়েলি এই অসভ্য বাহিনী, নেতানিয়াহু বিশেষভাবে, সেই বিপন্ন মানবতার জন্য ইসরায়েলের মানুষ ধুকে ধুকে মরছে, তাদের জন্য এক মুঠো খাবার, একটু ঔষধ পৌঁছে দিতে তারা বাধা দিচ্ছে। সো তারা তাদের আসল চরিত্র আবার উন্মোচিত করেছে। তো আশা করছি তাদের এই পদক্ষেপ একটি ইম্প্যাক্ট ফেলবে, পজিটিভ ইম্প্যাক্ট সারা পৃথিবীতে, এবং তারা আরও দুর্বল হবে এবং গাজাবাসীর জন্য সেটা সাহায্যকারী হবে। ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার পেছনে, তাদের রাষ্ট্রীয় মর্যাদা লাভ করবার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে তাদের এই চেষ্টা। প্রিয় দর্শক, ভালো থাকবেন।